12 ফেব্রুয়ারি রোববার। খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বব্যাংকের সমালোচনায় সংসদ, পদ্মা সেতু নিয়ে অভিযোগের জন্য মাফ চাওয়ার দাবি। নতুন মুক্তিযোদ্ধার আবেদনের 90% তথ্যই ভুল, যাচাইয়ে অর্থ লেনদেনের অভিযোগ। সাত উইকেট হাতে নিয়ে টেস্ট বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, টিকতে হবে 90 ওভার। পদ্মা সেতুতে দুর্নীতি চেষ্টার অভিযোগ খারিজ করে কানাডার আদালতের রায়ের পর বিশ্বব্যাংকের আলোচনায় সরব হয়েছে জাতীয় সংসদ। বিশ্বব্যাংকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। অর্থমন্ত্রীকে বিশ্বব্যাংকের কাছে প্রতিবাদ লিপি পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বিশ্বব্যাংকে দুর্নীতিবাজ বলে আখ্যা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পদ্মা সেতু নিয়ে ডক্টর ইউনূসের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। পদ্মা সেতুতে বিনিয়োগ নিয়ে বিশ্বব্যাংকের হঠকারী সিদ্ধান্তের সমালোচনা করেন সংসদ সদস্যরা। তারা দেশদ্রোহী কাজ করছেন, যারা দেশদ্রোহী কাজ করছেন। আজকে মর্যাদা পুনরুদ্ধার হয়েছে। পুনরুদ্ধার মানেই কি? মানে সেদিন নষ্ট হয়েছিল, সেই নষ্টের কারণ বিশ্বব্যাংক। এর জন্য বিশ্বব্যাংককে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাপ চাইতে হবে। বিশ্বব্যাংক জানতো যে এইখানে দুর্নীতি হয় নাই, যাই নাও যখন তারা দুর্নীতির অভিযোগ আনছে, বিশ্বব্যাংক ইটসেলফ themselves are দুর্নীতিবাজ, তারাই করাপ্ট, তারাই একটা করাপ্ট গ্রাউন্ড, মরাল গ্রাউন্ডের উপরে দাঁড়ায় রয়েছে। পদ্মা সেতু দুর্নীতি মামলার রায় নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আরো আছেন চট্টগ্রাম থেকে অর্থনীতিবিদ ডক্টর মাইনুল ইসলাম। আমি ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছ থেকে জানতে চাইব যে পূর্ণাঙ্গ রায়ে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। একে গাল গল্প গুজব বলে অভিহিত করেছেন একজন বিচারক। এর প্রতিক্রিয়া আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, বিশ্বব্যাংকের অভিযোগ শুধু সত্য নয়, শুধু মিথ্যা নয়, এটি একটি ষড়যন্ত্র বটে। এই বিষয়ে আপনার অভিমত কি? আপনি কি কোনোভাবে এই বিষয়টিকে ষড়যন্ত্র মনে করছেন কিনা ডক্টর বদিউল আলম মজুমদার? অনেক ধন্যবাদ। আমি এটাকে ইতিবাচক এবং সুসংবাদ বলেই মনে করি। এটা আমাদের দুর্নীতির বদনাম কিছুটা হলেও গুছিয়েছে এবং আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বিচারিক আদালতের মাধ্যমে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর কথার ভিত্তিতে নয়, এটা বিচারিক আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। নিঃসন্দেহে এটা আমাদের সকলের জন্য সুসংবাদ। এবং তবে আমাদের ভুললে চলবে না যে আমাদের দেশে এখনো দুর্নীতি দুর্বৃত্তায়ন ব্যাপক এবং সেদিকে আমাদের এখন নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনি যে প্রশ্ন করেছেন এটা ষড়যন্ত্র কিনা, কোনোভাবেই আমার জানার কথা নয়। আমার কাছে সেরকম তথ্য নেই। যদি ষড়যন্ত্র হয়ে থাকে সরকারের দায়িত্ব হবে সেই ষড়যন্ত্র উদ্ঘাটন করা। এটা নিয়ে শুধু কথা বলা নয়, ষড়যন্ত্র উদ্ঘাটন করে কেউ যদি অপরাধ করে থাকে তার অপরাধের শাস্তি দেওয়া, সেটাই সঠিক, সেটাই যথাযথ। অধ্যাপক ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মাইনুল ইসলামের কাছে আসছি। ডক্টর মাইনুল ইসলাম, আপনি মনে করেন কিনা যে এটি ষড়যন্ত্র হতে পারে, বাংলাদেশকে বা সেই সময় অধিষ্ঠিত সরকারকে বিপাকে ফেলার জন্য এটি একটি ষড়যন্ত্র বলে আপনি মনে করেন কিনা অধ্যাপক ডক্টর মাইনুল ইসলাম? দেখুন, একটা অভিযোগ করা হয়েছে, অত্যন্ত গুরুতর অভিযোগ, কিন্তু তার সমর্থনে যদি সাক্ষ্য প্রমাণ যদি যথেষ্ট ভালো না হয় তাহলে এই যে বিচারের প্রক্রিয়ায় এটা যেভাবে মানে গাল গল্প গুজব বলে যে মন্তব্য করে আদালত যেভাবে এটাকে খারিজ করে দিয়েছে, তার ফলে আমার যেটা মনে হয় সেটা হলো যে বিশ্বব্যাংক এইসব এভিডেন্সের ভিত্তিতে যে অত্যন্ত বড় ধরনের একটা সিদ্ধান্ত নিল বাংলাদেশের এই ঋণ বাতিল করা, এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া বলে আমার মনে হচ্ছে না। কারণ আমি আগাগোড়াই বলে আসছি যে এই পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংকের ভূমিকা প্রথম থেকে অত্যন্ত আপত্তিজনক এবং এখানে সরাসরি একটা দাদাগিরি ফলানোর একটা প্রক্রিয়া রয়েছে। কারণ এই পদ্মা ব্রিজে কিন্তু লিড অর্গানাইজেশন ছিল এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংককে সরিয়ে সেখানে বিশ্বব্যাংক নিজেরা লিড অর্গানাইজেশনের এই ভূমিকাটা তারা কেড়ে নিয়েছে। কথা ছিল পদ্মা সেতুতে তারা
60 কোটি ডলার দেবে, কিন্তু নিজেরা সেটাকে ডবল করে 1.2 বিলিয়ন ডলারে নিয়ে গেছে। এবং তারপরে যেসব শর্ত তারা দিয়েছে, বিভিন্ন রকমের নিজেদের যে ডিসিশনগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো ওই সময়ে পত্রপত্রিকা এসেছিল যে একটা ব্ল্যাক লিস্টার অর্গানাইজেশনের পক্ষে দাঁড়িয়ে আমাদের জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে যে বাছাই কমিটি ছিল তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাংক সরাসরি অবস্থান নিয়েছিল। এবং রবার্ট জুয়েলিক রিটায়ার করার আগের দিন তার শেষ সিদ্ধান্ত হিসাবে এই 1.2 বিলিয়ন ডলারের ঋণটা তারা বাতিল করেছে। অতএব পুরো ব্যাপারেই আমি বলবো যে এখানে অত্যন্ত বড় ধরনের একটা হঠকারিতা পরিলক্ষিত হয়েছে। একই সাথে বিশ্বব্যাংকের ঢাকার প্রতিনিধি গোল্ডস্টাইন তিনি যেসব মন্তব্য করেছেন এগুলো অত্যন্ত প্রোটোকল বিরোধী এবং অত্যন্ত আপত্তিজনক তার এই ভূমিকা ছিল। অতএব এখানে বিশ্বব্যাংকের ভূমিকাকে আমি মোটেও সমর্থনযোগ্য মনে করিনি, যার জন্য আমি বলেছিলাম যে বাংলাদেশের উচিত হবে এখন নিজেরা এই পদ্মা সেতুর অর্থায়নের দিকে এগিয়ে যাওয়া। এবং আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারকে অভিনন্দন জানাই যে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের এই নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের মাঝামাঝি আমরা পৌঁছে গেছি এবং ইনশাল্লাহ অর্থনীতির উপর কোনো রকমের বিরূপ প্রতিক্রিয়া পড়েনি। এখানে যে কথাটা বলা হচ্ছে ষড়যন্ত্রের ব্যাপার, এখানে এই ষড়যন্ত্রের ব্যাপার যেটা, এবং সেখানে আমাদের দেশের অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব প্রফেসর ইউনূসকে জড়িয়ে যেটা বলা হচ্ছে, আমি বলবো যে এটা একই রকমের একটা ষড়যন্ত্রের তত্ত্ব এখানে কাজ করছে। আমরা জানি যে প্রফেসর ইউনূসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ব্যক্তিগত রেষারেষি এবং দ্বন্দ্ব চলেছে। অতএব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য আজকের সংসদে যেসব কথা বলা হলো, আমি দাবি করব যে এই ব্যাপারটাও তদন্তের অধীনে আসা উচিত। কারণ এই তদন্ত এবং সাক্ষ্য প্রমাণ ব্যতি রেখে যেভাবে তাকে দোষারোপ করা হচ্ছে, দেশের মানুষের সামনে সারা বিশ্বের সামনে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এটাও আমি সমর্থনযোগ্য মনে করি না। যদি সত্যি সত্যি এখানে প্রফেসর ইউনূসের কোনো ভূমিকা থেকে থাকে তাহলে এটা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা এই মুহূর্তে সরকারের প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। অধ্যাপক মাইনুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে ফিরতে চাই যে আজকে সংসদের কথা যদি আমরা বাদও দিই, এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটকাতে হিলারি ক্লিন্টনের সাথে মোহাম্মদ ইউনূসের যোগসাজশ দায়ী করেছেন তিনি। আমরাও একাধিক ইমেলের কথা জানি যেখানে ডক্টর ইউনূসের সাথে মিসেস ক্লিন্টনের যোগাযোগ হয়েছিল নানা কারণ নানা প্রেক্ষিতে। আপনি এই সম্পর্কে কোনো মন্তব্য করবেন কিনা, যে ক্ষেত্রে তার যোগসাজশ তার ইনফ্লুয়েন্স সেটি থাকা সম্ভব কিনা? ডক্টর বদিউল আলম মজুমদার। আমি প্রফেসর মাইনুল ইসলামের সাথে আমি একমত। ওনার সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, যদি সরকারের কাছে এরকম তথ্য থাকে এগুলো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা দরকার। উদ্ঘাটন করে যদি বিশ্বাসযোগ্য কোনো তথ্য থাকে, প্রমাণ থাকে, তাহলে তাকে বিচারের আওতায় আনা উচিত। এবং বিশ্বব্যাংক যে একটা যে অনেকে বলছেন যে হটকারিতামূলক সিদ্ধান্ত, ঠিক তেমনিভাবে আমরাও যেন কোনো ব্যক্তির মানহানি না করি, যে কোনো কিন্তু আমরা যদি রাজনীতিবিদদের কথা বাদও দেই, ডক্টর বদিউল আলম মজুমদার আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন, আমি তাকে কোট করছি, আমরা আগেই জানতাম দুর্নীতির অভিযোগ ঠিক নয়, প্রমাণিত হবে না, এখন বিশ্বব্যাংকের জবাবদিহি করা দরকার। তারা অর্থাৎ বিশ্বব্যাংক যে ষড়যন্ত্রে সামিল হয়েছে এবং সেই ষড়যন্ত্রে দেশেরও নিশ্চয়ই কেউ না কেউ আছেন, এটা খুব দুঃখজনক। অনেকেই আমাদের দেশীয় কারো না কারো ইনভলভমেন্ট, তারা যেহেতু এখানে কোনো দুর্নীতি হয় না, এই দুর্নীতির অভিযোগটা যে এত সিরিয়াসলি নিল। আর ওয়ার্ল্ড ব্যাংকও এরকম কোনো অর্গানাইজেশন না যে তারা আসলে দুর্নীতি সাথে থেকে একদম দূরে চলে যায়। তারা যেসব দেশের সাথে ব্যবসা করছে, প্রকল্প করছে, তাদের বিরুদ্ধেও অনেক দুর্নীতির অভিযোগ দেখা যায়। ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকাটা নিয়ে এই প্রশ্ন কি করা যায় কিনা বা জবাবদিহি করার কোনো সুযোগ রয়েছে কিনা ডক্টর বদিউল আলম মজুমদার? অবশ্যই বিশ্বব্যাংকের কাছ থেকে ব্যাখ্যা সরকার চাইতেই পারে। তাদের কাছ থেকে যে তারা কেন এই অভিযোগ করলো, যদি তথ্য প্রমাণ নাই থাকে তাহলে সেই সরকার সেটা দাবি করতেই পারে।
তো আমি মনে করি না কেউ একজন অভিযোগ করলেই এই অভিযোগ সত্য। যেটা এই এই বিশ্বব্যাংকে যে দুর্নীতির অভিযোগ করেছে সে ব্যাপারেও যে তারা অভিযোগ তুলেছিল এবং বিচারিক আদালতের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এই অভিযোগ সত্য নয়। ঠিক তেমনিভাবে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ আনছে এটাও তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার, এটার পেছনে কোনো সত্যতা আছে কিনা। আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনাদের দুজনের কাছে একটি বিষয় আমি জানতে চাই। প্রথমে প্রফেসর মনিরুল ইসলামের কাছে জানতে চাই যে পদ্মা সেতুর দুর্নীতি প্রসঙ্গে গণমাধ্যমের যে ভূমিকা ছিল, গণমাধ্যম যা যা কিছু করেছে, তারা কার্টুন ছাপিয়েছে, তারা বড় বড় করে এক ধরনের রায় দিয়ে দিয়েছে, ওই আমরা সবাই এই ব্যান্ডে অর্গানে সামিল ছিলাম, এটিকে আপনারা কিভাবে দেখছেন? এবং ডক্টর বদিউল আলম মজুমদারের কাছেও বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে গণমাধ্যমের ভূমিকা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। প্রফেসর মনিরুল ইসলাম, পদ্মা সেতুতে দুর্নীতি প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকা আপনার কাছে একটু জানতে চাইছিলাম, এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি প্রফেসর মনিরুল ইসলাম? হ্যাঁ, দেখুন, যখন এই 2012 সালে এই বিষয়টা সামনে চলে এসেছিল তখন তার সামনে একটা আমাদের নির্বাচনের পরিপ্রেক্ষিতে সারা জাতি একটা বিভক্ত জাতি ছিল এবং ওই পর্যায়ে আমরা জানি যে আমাদের ক্ষমতাসীন মহলগুলোর বিরুদ্ধে জনগণের প্রধান যে অভিযোগটা সেটা হলো এই দুর্নীতির বিষয়টা। এই দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠন আমাদের রাষ্ট্রের চরিত্রের কারণে এটা সব ক্ষমতাসীন দল বা জোটের বিরুদ্ধে এই অভিযোগটা উঠে এবং তার কারণে তারা পরবর্তী নির্বাচনে হেরে যায়। অতএব ওই সময়েও এই যে অভিযোগগুলো করা হলো সেটা এই গণমাধ্যমগুলো যেহেতু নেগেটিভ খবরকে বেশি গুরুত্ব দেয় এবং একটা বিভাজিত জাতি, সেখানে আমরা দেখলাম যে এই 2012 সালের এই খবরগুলোকে অনেক বেশি রং চড়িয়ে প্রচার করা হয়েছে এবং যার ফলে 2013 সালে আমরা দেখব যে ক্ষমতাসীন মহাজোট কিন্তু অনেকগুলো নির্বাচনে হেরে গিয়েছিল, মেয়র নির্বাচনে। অতএব আমরা এই বিষয়টাকে মাথায় রাখব যে এখানে দেশীয় যে গণমাধ্যম তার পাশাপাশি কিন্তু বিদেশি গণমাধ্যমও এই বিশ্বব্যাংকের এই বিষয়টাকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং আমি দোষ দেব বিশ্বব্যাংকের। তাদের যদি সাক্ষ্য প্রমাণ এত দুর্বল হয় তাহলে তারা যে এর ভিত্তিতে যেসব কার্যক্রম তারা গ্রহণ করেছে তাতে বাংলাদেশের জাতি হিসাবে যে ক্ষতি হয়েছে এবং আমাদের পদ্মা সেতুর নির্মাণ কাজ যে 3 বছর পিছিয়ে গেছে, আমাদের নির্মাণ ব্যয় যে প্রায় $1.5 বিলিয়ন বেড়ে গেছে, এগুলোর প্রত্যেকটাই অত্যন্ত বড় ধরনের অপরাধ মনে করি এবং এর জন্য আমি মনে করি যে বিশ্বব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমি গণমাধ্যমের ভূমিকাকে খুব বেশি নেতিবাচক বলবো না, কারণ যে অভিযোগ তোলা হয়েছে এটা এত বড় ধরনের অভিযোগ এবং যেহেতু আমাদের যে মন্ত্রী এবং অন্যান্য যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের ব্যাপারে দুর্নীতির পারসেপশনটা আগে থেকেই ছিল এবং এখনো আছে, যে দুর্নীতি প্রমাণ করা না গেলেই যে অভিযোগ একদম মিথ্যে তা নয়, পারসেপশনটা কিন্তু রয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে যে ক্ষমতাসীন দল বা জোটের বিরুদ্ধে এই দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠনের এই পারসেপশন এখনো আছে এবং যার জন্য আমি মনে করি না যে এত ভালো কাজ করা সত্ত্বেও বর্তমান মহাজোট সরকারের যে জনপ্রিয়তা যেটা হারিয়ে গেছিল সেটা পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে আমি মনে করি না। অতএব পদ্মা সেতুর এই বিষয়টা এই যে তারা প্রমাণ করতে পারলো না, এটা একটা ইতিবাচক একটা পরিবর্তন আমি মনে করি, কিন্তু খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের ক্ষমতাসীন দল বা জোট যে দুর্নীতি করে এবং যে পুঁজি লুণ্ঠনে ব্যস্ত থাকে এটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। এখানে আসলে প্রমাণ অপ্রমাণের বিষয়টা পরবর্তীতে আসবে, কিন্তু জনগণের কাছে যে পারসেপশন সেটা হলো যে বাংলাদেশ গত 46 বছরে একটি সরকারও পায়নি যারা সত্যিকার ভাবে দুর্নীতির বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান নিয়েছে। ওই 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এক্ষেত্রে আমরা আর দ্বিতীয় কোনো সরকারকে পাচ্ছি না। এই বিষয়টাকে আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছে জানতে চাইছিলাম যে গণমাধ্যমের ভূমিকা আপনি কি রকম বা কি মনে করেন পদ্মা সেতুর ঘটনায়?
ক্ষমতাসীনদের পক্ষ থেকে গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ চিরন্তন। এটা সব দেশেই হয়, সব এখনো হচ্ছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকালে দেখতে পাই কিভাবে গণমাধ্যমকে কাঠগড়া দাঁড় করানো হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষ থেকে। তো এই যে পদ্মা সেতুর ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ, এটা একটা গুরুতর অভিযোগ এবং এটা যার তার থেকে আসে নাই, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ থেকে এই অভিযোগ উঠে নাই। এই অভিযোগ উঠেছে বিশ্বব্যাংক থেকে, এই বিরাট প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এটা একটা গুরুতর অভিযোগ এবং এই গুরুতর অভিযোগ সম্পর্কে হেডলাইন হওয়া স্বাভাবিক। এই গুরুতর অভিযোগ সম্পর্কে সম্পাদকীয় লেখাও স্বাভাবিক। যেমন এখন যেটা হচ্ছে যে এই যে বিচারিক আদালতের রায়ের পরে এটা নিয়ে এখন হেডলাইন হচ্ছে এবং আমি নিশ্চিত এটা নিয়ে যে সম্পাদকীয় লেখা হবে। তো আমি প্রফেসর মাইনুল ইসলামের সাথে একমত যে গণমাধ্যম অবশ্যই হয়তো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে, কিন্তু এই অভিযোগটা গুরুতর এবং এই অভিযোগের কারণেই, অভিযোগের যেখান থেকে এসছে এবং অভিযোগের গুরুত্ব অনুভব করেই এই গণমাধ্যম এগুলো রিপোর্ট করেছে। তো এই যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে বিশ্বব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যদি কোনো তথ্য প্রমাণ থাকে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর মনিরুল ইসলামের কাছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে জানতে চাইলাম, বিশ্বব্যাংকের বিরুদ্ধে আমাদের আসলে কোনো ব্যবস্থা নেওয়ার আছে? আসলে মানে আমরা চাইলে কোনো ব্যবস্থা নিতে পারবো, সেরকম কোনো বাস্তব আছে? কি ব্যবস্থা? নিশ্চয়ই আছে। আমরা বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র, বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র, অতএব বিশ্বব্যাংকের যারা নির্বাহী তারা যেভাবে হঠকারীভাবে জয়েলিক এবং তার এই আমাদের দেশের যে বিশ্বব্যাংকের প্রতিনিধি তারা যে ভূমিকা পালন করেছেন, এখন তাদের বিরুদ্ধে মানহানির মামলা এবং ক্ষতিপূরণের মামলা করা, এটা আমি মনে করি যে মামলা করা যেতে পারে। আপনি আইনের আশ্রয়ের কথা বলছেন। অধ্যাপক মনিরুল ইসলাম এবং ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাদের অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই, অর্থ লেনদেন সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আর এইসব কারণে বাছাই কমিটি থেকে এই পর্যন্ত প্রায় শতাধিক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে নতুন আবেদন করা 90 ভাগের দেয়া তথ্যই ভুল বলে মনে করছে মন্ত্রণালয়। একাত্তরের মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র সহ অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের অনেকেই প্রশিক্ষণ নেননি ভারতে, নাম নেই 2001 সালের লাল মুক্তি বার্তায়ও। মন্ত্রণালয় বলছে সনদ পেতে অনলাইনে এ পর্যন্ত নতুন আবেদন জমা পড়েছে প্রায় 2.5 লাখ। জানুয়ারি থেকে 4 দফায় যাচাই বাছাই শেষ হলেও অভিযোগের শেষ নেই। আমরা আসলে জানতাম না যে অনলাইনটা আবেদন কখন থেকে শুরু হয়েছে, কখন শেষ হবে, এটা আমরা জানি না। না জানার কারণে আমরা অনলাইনে আবেদনটা করতে পারি না। এখন আমরা পুনরায় আবার সরকারের কাছে অনলাইনে আবেদন করার সময় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা 55,000, তারপরও অনলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই হচ্ছে উপজেলা পর্যায়ে। এখন পর্যন্ত প্রায় 6,000 মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর আবেদনকারীদের 90 ভাগের তথ্যই ভুয়া প্রমাণ হয়, ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। আমরা থাকি হলো মোহনগঞ্জে, ওখানে বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে লেনদেনের মাধ্যমে। শেরপুরে 2 পক্ষে বিভক্ত হয়ে নালিতাবাড়ি উপজেলা কমান্ডারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। 7 জানুয়ারি যাচাই বাছাইয়ের প্রথম দিনই জল ঢাকায় বিতর্কিত ভাবমূর্তির কারণে মুক্তিযোদ্ধাদের আন্দোলনের মুখে কমিটি থেকে প্রত্যাহার করা হয়েছে নীলফামারী 3 আসনের সংসদ সদস্যকে। শুধু তাই নয়, বেশ কিছু এলাকায় কমিটির বিরুদ্ধে উঠেছে অর্থ লেনদেনের অভিযোগও। টাকা নিয়ে থাকলে তারা হইতে পারছে কিনা, এখন নেই নেই এ কথা আমি বলি, নিয়ে থাকতে পারে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি তাদেরকে যাচাই বাছাই কমিটিতে কোনো অবস্থায় রাখিনি। স্বাধীনতার 45 বছর পরও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ একটি তালিকা না থাকাকে অবমাননাকর মনে করেন মন্ত্রী। তবে এবারও যারা আবেদন করতে পারেননি তাদের জন্য বিকল্প চিন্তার সুযোগ আপাতত মন্ত্রণালয়ের নেই। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ বীর বিক্রম। জেনারেল হেলাল মোর্শেদ, আমরা জানি যে মুক্তিযুদ্ধ বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠছে, নতুন আবেদনের 90% তথ্যই ভুল বলছে মন্ত্রণালয়, এর কারণ কি বলে আপনি মনে করেন জেনারেল হেলাল মোর্শেদ খান? জি ধন্যবাদ আপনাকে। আমি ঠিক ভাষাগত বিষয়টি একটি ভাষাগত প্রবলেম মনে হচ্ছে। 90% ভুল বলছে আমি বুঝতে পারছি না। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে প্রায় 1.5 লক্ষর মতো যে নতুন আবেদন পড়েছে, যারা মুক্তিযোদ্ধা হবার জন্য তালিকাভুক্ত হবার জন্য আবেদন করেছেন, তারা মুক্তিযোদ্ধা হবার জন্য যে আবেদন করেছেন সেটি তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে মনে করেন, কিন্তু তারা মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা এবং সেই সংজ্ঞায়িত হতে পারবেন কিনা, সেই সংজ্ঞার মধ্যে পড়ে ওনারা মুক্তিযোদ্ধা তালিকায়, মুক্তিযুদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন কিনা সেটি হলো বিবেচ্য বিষয়। এবং একটি কমিটি যেটি করে দেওয়া হয়েছে সারা দেশে, তারা সেই বিবেচনাটি নিচ্ছে যে সেই সংজ্ঞা যেটি করা হয়েছে সেই সংজ্ঞার আওতায় ওনারা পড়ছেন কিনা। কিন্তু যাচাই বাছাইয়ে অর্থ লেনদেন সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছে, এই ব্যাপারটি সম্পর্কে আপনি একটু মন্তব্য শুনতে চাইবো। যারা যাচাই বাছাই করছেন তারা কাকে রাখছেন, কাকে বাদ দিচ্ছেন? জি জি, সেটির ক্ষেত্রে অর্থ লেনদেন সহ নানা ধরনের একটু আগেই আপনার টেলিভিশনে একটু আগেই পদ্মা সেতু দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল। তো দুর্নীতি যখন প্রমাণিত না হয় তখন সেটিকে দুর্নীতি বলা যায় না। অভিযোগ থাকতেই পারে, একটু আগে মন্ত্রী মহোদয় বলেছেন অভিযোগ আসতেই পারে। যখন কোনো ব্যক্তি বিক্ষুব্ধ হন, তার স্বার্থে যদি আঘাত লাগে, তিনি সেটি অভিযোগ করতে পারেন, অভিযোগ আকারে এটি আসতে পারে। আর এই অভিযোগের বিরুদ্ধে আমরা একটি কমিটি করেছি, যে কমিটির বিরুদ্ধেও যদি কেউ দুর্নীতির যদি কোনো আভাস পায় তাহলে কমিটির বিরুদ্ধে অভিযোগ করতে পারে, সেটি জামুকাতে আসবে, জামুকায় সেটি আলোচনা করে সেই কমিটির সিদ্ধান্তকে বাতিল নেওয়ার সিদ্ধান্ত করা আছে। যারা 1.5 লাখ নতুন আবেদন করেছেন মুক্তিযুদ্ধের সনদ পাওয়ার জন্য, তারা আসলে এতদিন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের তালিকার বাইরে রয়েছিলেন কেন? এটি একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন যে গেজেটভুক্তদের মধ্যে 6000 মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়েছেন এমন কথা আমরা শুনতে পাচ্ছি, তাও বা কেন? এত যাচাই বাছাই যদি ঠিকঠাকই হবে, শুধু অভিযোগই যদি হবে। দেখুন, এর উত্তরে শুধু একটি পরিসংখ্যান দিয়েই আমি উত্তর দিতে পারি। সেটি হলো যে আমরা যে লাল মুক্তিবার্তা যেটি এখন 1,54,000 আছে, সেটি যখন তৈরি করা হয়েছিল, সেই লাল মুক্তিবার্তা তৈরি করার সময় যখন আবেদন চাওয়া হয়েছিল, তখন প্রায় 3,20,000 সারা দেশ থেকে আবেদন পড়েছিল। সেটি 2001 সালের কথা বলছি। সেই আবেদন থেকে বাছাই করে 1,82,000-এর মতো একটি সবুজ মুক্তিবার্তায় প্রকাশ করা হয়েছিল, বাকিরা বাদ পড়েছিল। তাহলে সেই বাদ পড়া লোকগুলো তো এখনো আছে। আবার সেই 1,82,000 থেকে আবার 1,54,000-এ পরিণত করা হয়েছিল লাল বইকে যাচাই বাছাই করে। তাহলে সেখানে যে 32-33,000-এর মতো যারা বাদ পড়েছিল তারা তো এখনো আছে। তাহলে সেই 3,20,000 থেকে বর্তমানে 1,54,000 লাল বইতে আছে। তাহলে এই যে বিশাল সংখ্যক যারা তখন মনে করেছিলেন হতে পারেননি, বিক্ষুব্ধ ছিলেন, অথবা তারা সংজ্ঞায়িত যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সেটিতে তারা পড়তে পারেন কিনা তারা জানেননি, সেই জন্য তারা করেছেন। আমরা সেটিকে ওয়েলকাম করছি, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। লাল মুক্তিবার্তা থেকে যখন সবুজ মুক্তিবার্তা নেওয়া হলো, তখন যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তারা তো বাছাইয়ের কারণেই বাদ পড়েছিলেন, অযোগ্যতার কারণেই বাদ পড়েছিলেন, তারা তো আর অকারণে বাদ পড়েন নাই। জি না, একটু ভুল হয়েছে। সেটি হলো লাল মুক্তিবার্তার থেকে সবুজে নয়, সবুজ মুক্তিবার্তা করা হয়েছিল সেই 3 লক্ষ থেকে 1,82,000, আর সেই 1,82,000 থেকে লাল মুক্তিবার্তা চূড়ান্ত করা হয়েছিল 1,54,000। অর্থাৎ যারা বাদ পড়েছিলেন তারা দ্বিতীয় স্তরের একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে বাদ পড়ে সম্পূর্ণ হয়েছিলেন 1,54,000-এ, যেটা আমি পেয়েছি যখন আমি মুক্তিযোদ্ধা সংসদকে টেক ওভার করি, জি 2010 সালে, 2010 সালে। জি, আমি সেটি জানতে চাইছি যে তারা বাদ পড়েছেন, আপনারা যখন লাল মুক্তিবার্তায় নাম আহ্বান করলেন, যে 3.5 লক্ষ নাম পড়েছিল তার থেকে যখন আপনারা গ্রন্থিত করে নিয়ে এসে সবুজ মুক্তিবার্তা, তারপরে আবার লাল মুক্তিবার্তায় যখন চূড়ান্তভাবে 1,54,000 করলেন, সেটি তো কোনো না কোনো কারণেই করেছেন। মানে তাদেরকে বাদ দেওয়ার মানে তো এই নয় যে পরে তাদের আবার অন্তর্ভুক্ত করা হবে। আপনারা কেন আবার তাদের ওয়েলকাম করছেন সেটি?
ওই মুহূর্তে সারা দেশে যাচাই বাছাই করা হয়েছিল এবং তার মধ্যে থেকে যারা বাদ পড়েছিল তারা বাদ পড়েছে এটি তারা হয়তো বিশ্বাস করছে না এবং এই বিশ্বাস না করার কারণেই তারা পুনর্বার চেষ্টা করছে যে হয়তোবা কোনো ডিফারেন্ট ক্রাইটেরিয়া অথবা কোনো ক্রাইটেরিয়াকে চেঞ্জ করা হতে পারে যে কারণে তারাও অন্তর্ভুক্ত হতে পারে। মনে করেন একজন মনে করেছিলেন যে বাংলাদেশের ভেতরে উনি প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সেই কারণে হতে চেয়েছিলেন, হয়তো আগে ওনাকে বাদ দেওয়া হয়েছে যে সেই প্রশিক্ষণের যেই নিয়মাবলী বা সেই প্রশিক্ষণ নেবার যে সত্যতা সেটি সঠিক ছিল না। উনি হয়তো এখন মনে করছেন প্রশিক্ষণ উনি নিয়েছিলেন এটি সত্য, এই কমিটি সেটিকে সত্য প্রমাণিত করতে পারলে এই কমিটি তাকে নেবে। সুতরাং এই বিশাল সংখ্যক একটি মানুষকে বঞ্চিত করার কোনো কারণ নেই, তাদেরকে আমাদের চেষ্টা করতে হবে। এইবার যারা নতুন আবেদন করেছেন তাদের মধ্যে কতজন নতুন মুক্তিযোদ্ধা হিসেবে সনদ পেতে পারেন বলে আপনি মনে করেন? একটা গেজ বা কত নতুন আবেদন করেছেন? প্রায় 1,50,000। এর মধ্যে কতজন হতে পারে এই কথাটি বলা বোধহয় আমার মনে হয় টেলিভিশনে বলাটি সঠিক হবে না। আমরা চাই যে আমাদের যে কমিটি আছে তারা যেন নিষ্ঠার সাথে, তারা যেন একটি ব্রত নিয়ে, তারা যেন একটি মুক্তিযোদ্ধার সেই চেতনা নিয়ে কাজ করে, যদি একজনকে নিতে হয় নেবে, যদি সকলকে বাদ দিতে হয় দেবে। আমি এই বিষয়ে কমেন্ট করতে চাই না। আমি ছেড়ে দিতে চাই জামুকার সেই সিদ্ধান্তের উপরে, সরকারের সিদ্ধান্তের উপরে, আমাদের কমিটির সত্যতার উপরে। আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি। হায়দ্রাবাদ টেস্ট বাঁচানোর লড়াইয়ের শেষ দিন 7 উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামবে বাংলাদেশ। আশুবিন জাদেজাদের সামনে টিকতে হবে 90 ওভার। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী সাইফুল মজুমদার। সাইফুল মজুমদার, কি মনে হয় আশুবিন আজকে 16 ওভার বল করেছেন, জাদেজা করেছেন 8 ওভার, 35 ওভারের মধ্যে 24 ওভারই 2 স্পিনার ভাগাভাগি করে করেছেন। কালকে 90 ওভারের মধ্যে বেশিরভাগ বল তারাই করবেন এবং শেষ দিনে পিচ সম্পর্কে আমরা কি বলতে পারি আগাম? শেষ দিনে যে উইকেটটা হতে পারে তার একটা আভাস কিন্তু আজকেই পাওয়া গেছে। বাংলাদেশ যখন ব্যাটিং করেছে সেখানে দেখবেন যে আশ্বিন এবং জাদেজা তাদের দুজনকে নিয়ে বাংলাদেশের ভয় ছিল এবং দুজনেই কিন্তু 3টা উইকেট তুলে নিয়েছেন এবং তাদের যদি বোলিংটা আপনি দেখেন উইকেট কিন্তু ফেটে গেছে। তারা যে ফেটে যাওয়া অংশ, ক্র্যাক যেখানে আছে সেখানে বোলিং করছে এবং সেই উইকেটের ফায়দা নিয়ে কিন্তু বাংলাদেশকে একদমই যদি বলেন বোকা বানানোর বিষয় সেটি বানিয়েছে এবং পঞ্চম দিন এই উইকেটটা আরও ফেটে যাবে। আপনি যদি যারা কমেন্টেটর আছেন সঞ্জয় মানজাইকার কিংবা ইয়ান হিলি কিংবা যারা আছেন তারা সবাই বলেছেন যে এখানে উইকেটটা পঞ্চম দিন আরও বেশি স্পিনারদের পক্ষে সহায়তা করবে এবং যেটি হচ্ছে বাংলাদেশের এই ভয়টা এই ভারত সফরে গিয়ে হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের মূল এটাই ছিল বাংলাদেশকে ভোগাতে পারে আশ্বিন এবং জাদেজা এবং সেটি হচ্ছে এখন পর্যন্ত সেটি বোঝা যাচ্ছে। সাইফুল, আজকে বাংলাদেশের যে 7টি উইকেট পড়েছে, প্রথম ইনিংসে 4টি এবং দ্বিতীয় ইনিংসে 3টি, সেই উইকেটগুলির ক্ষেত্রে আপনি কি বলবেন? ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনের বড় অভাবকে আপনি দেখছেন নাকি অন্য সময় আমরা যেরকম বলি যে খুব জোরে মারতে গিয়ে বা এগিয়ে এসে মারতে গিয়ে শুধু সাকিব আল হাসানের উইকেটে ছাড়া উইকেট বিলিয়ে এসছেন, এরকম তো বলা যাবে না বাংলাদেশের ব্যাটসম্যানরা? না, একদমই বলা যাবে না। আমরা যদি দিনের শুরু থেকে দেখি মেহেদী মিরাজ যেভাবে আউট হয়েছেন, দারুণ একটি ইনসুইঙ্গার ছিল ভুবনেশ্বর কুমারের। এখানে ব্যাটসম্যানরা বাংলাদেশকে খেলতে সহায়তা করেছে, অর্থাৎ তাদেরকে উৎসাহিত করেছে এবং বাংলাদেশ তাদের যে পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের সে পরিকল্পনায় ভারতীয় বোলাররা সফল ছিল। আজকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেতেশ্বর পূজা যেটি জানিয়েছেন তাদের একটি প্ল্যান ছিল যে ব্যাটসম্যানদেরকে যত বেশি খেলানো যায়, যত বেশি উদ্বুদ্ধ করা যায় শট খেলতে এবং তারা সেই প্ল্যানটি করেছেন এবং সেই ফাঁদেই পা দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু আমি আমাদের সময় যেহেতু শেষ, আমি একটি প্রশ্ন করতে চাই, ব্যাটিং অর্ডার মুশফিক কেন মাহমুদুল্লাহ এবং সাকিবের পরে নামছেন? আমাদের বেস্ট ব্যাটসম্যানটিকে আমরা 6 নম্বরে নামাচ্ছি কেন? মানে এটির হিসাবটা কি? মুশফিককে যদি আপনি দেখেন, মুশফিকের টেস্ট ক্রিকেটে 5টা সেঞ্চুরি হয়েছে, তার মধ্যে 5টাই হচ্ছে 6 নম্বরে নেমে এবং তিনি এই নম্বরেই সফল। 4 নম্বরে কিংবা 5 নম্বরে তার কিন্তু খুব একটা সফলতা নেই, খুবই কম রান। 4 নম্বরে নেমে সম্ভবত 200-র মতো রান করেছিলেন, 5 নম্বরে খুব একটা বেশি রান এবং সফলতার হার যদি ধরেন সেখানে মুশফিক হচ্ছে 6 নম্বরে ব্যাট করে সফল হয়েছেন এবং যেটি হচ্ছে এই অবস্থায় বাংলাদেশ যখন 3 উইকেট পড়ে যায় সেক্ষেত্রে মাহমুদুল্লাহ কিংবা সাকিবের উপর, কারণ মাহমুদুল্লাহ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, সাকিবও প্রথম ইনিংসে ভালো করেছে এবং তার ডাবল সেঞ্চুরি আছে। সুতরাং প্রথম ইনিংসে তার যে 80 রানের ইনিংসটি ছিল, দারুণ ইনিংসটা ছিল। সুতরাং সাকিবকে কিংবা মাহমুদুল্লাহকেও ব্যাটিং করার একটা সুযোগ দেওয়ার বিষয় ছিল এবং মুশফিক যেহেতু 6 নম্বরে সফল থাকেন সেক্ষেত্রে মুশফিক পরের দায়িত্বটা তিনি কাঁধে নেবেন এবং 6 নম্বরে নামতে নামতে টেল এক্সপোজ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। যাই হোক, সাইফুল মজুমদার আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।